রাহি সাহিলের শক্ত হাতে ধরে বলে, ভালোবাসি সাহিল, ভালোবাসি, তাই তোমাকে এই পথ থেকে সরে আসতে বলছি। আমরা চাইলেই স্বাভাবিকভাবে বাঁচতে পারবো। এই মিডিয়া, বডিগার্ড এসবের বাইরে একটা জীবন আছে, স্বাধীনতা আছে, যেখানে খুন হওয়ার ভয় নেই, যেখানে মৃত্যুর জন্য একমাত্র আল্লাহকেই ভয় করার সুযোগ আছে, মানুষকে নয়। কিন্তু তোমার জীবনটা এমন হয়ে গেছে, তুমি মানুষকে ভয় পাচ্ছ, বডিগার্ডের ওপর বডিগার্ড রাখছো, নিজেকে বাঁচানোর জন্য যা যা করার সব করছো, ভেবে চিনতে পা ফেলছো। অথচ আমি চাই পা ফেলার আগে শুধু একটাই জিনিস ভাবো, আজ আমি কতটুকু পথ নিশ্চিন্তে পাড়ি দিতে পারবো। সাহিল রাহের কথা শুনে বলে, তোমার এসব কাব্যিক কথাবার্তা বন্ধ করো। আমার তোমাকে যে কোনো মূল্যে প্রয়োজন। আমি আজ আবার বাবাকে নিয়ে তোমাদের বাসায় যাব। আশা করি এবার আমাকে ফিরিয়ে দেবে না। সাহিল রাহির হাত ছেড়ে দিয়ে চেয়ারে এসে বসে আর বলে, আমি গার্ডকে বলে দিচ্ছি তোমাকে বাসায় নামিয়ে দিবে। রাহি কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে সাহিলের দিকে তাকিয়ে থেকে তার কেবিন থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে শান্ত দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে আছে শাহবাজ খান। পেছন থেকে তার স্ত্রী বলে ওঠে, ওরা বেঁচে আছে কিভাবে এটাই ভাবছো? আমিও এটা ভাবছি, এও ভাবছি ওরা এতদিন কোথায় ছিল। শাহবাজ খান কোনো উত্তর দিলেন না। তিনি চুপ করে আছেন। তার স্ত্রী আবারও বলে ওঠে, তোমাকে দেখে মনে হচ্ছে ওরা বেঁচে আছে শুনে তুমি একটুও অবাক হওনি। শাহবাজ খান বলেন, এখানে অবাক হওয়ার মতো কিছুই নেই। ওরা বেঁচে আছে, এটা অবাক হওয়ার বিষয় না। ওরা আমার কেউই না। অরুণিকা তো তোমার ভাগ্নি। হ্যাঁ, এটাই ভাবছি। ও আমার ভাগ্নি, আর ও এত বছর আমাদের কাছ থেকে দূরে ছিল। ওর বাবা মার পর আমরাই ওর আপনজন। কিন্তু ওকে বড় করছে ওর বাবার বন্ধুর ছেলে। এমনটা হওয়া উচিত ছিল না। আরাফ আর আহনাফ তো ওর চাচাতো ভাই। ওরা কি মেয়েটাকে কম অযত্ন করেছে? যাই হোক, বড় তো হয়েই গেছে। শুনেছি আহনাফের সাথে বিয়ে ঠিক হয়েছে। আমার না এই সম্পর্কটাতে মত নেই। চলো দেশে ফিরি, মেয়েটাকে আমাদের সাথে আমেরিকায় নিয়ে আসি। তৈমুরকে তো বিয়ে দেব ভাবছি। অরণিকার সাথে না হয় ওর বিয়েটা হয়ে যাক। আর তৈমুর তো আহনাফের চেয়ে ছোট। এত বড় ছেলের সাথে মেয়েটার বিয়ে দেওয়াটা ভালো হচ্ছে না বলো? অরণিকা যখন হয়েছিল ছেলেটা কত বড় ছিল। 10-11 বছর ছিল তখন। আসলে তুমি ঠিকই বলছো। অরুণিকার দায়িত্বটা আমাদের নেওয়া উচিত ছিল। আর এখন অরুণিকার দায়িত্ব আমাদেরই নেওয়া উচিত। আর তৈমুরের সাথে বিয়ে হলে আমরা নিশ্চিত থাকব। শাহবাজ খান এসব বলে আবারও চিন্তিত হয়ে পড়েন। তিনি ঠিক কোন বিষয় নিয়ে চিন্তা করছেন তা ধরতে না পেরে তার স্ত্রী মিনিটখানিক দাঁড়িয়ে থেকে চলে গেলেন। কিছুদিন ইমনের বিয়ের বাজার করার জন্য ইভান একাই আজ মার্কেটে এসেছে। সে দোকানের সামনে দিয়ে হাঁটছে আর ভাবছে কোন দোকানে ঢুকবে। হঠাৎ তার সামনে দাঁড়িয়ে একটা মেয়ে হাত নাড়িয়ে বলে, আমাকে চিনেছেন? ইভান ভ্রুকুচকে মেয়েটার দিকে তাকিয়ে বলে, বদমাশ লোকদের হাত থেকে বাঁচার চেষ্টা করা সে মেয়েটি, তাই না? সানায়া হালকা হেসে বলে, আমার ভাগ্যের উপর পরিহাস করলেন দেখছি। আপনার তো সে কপাল। বডিগার্ড নিয়ে ঘোরাঘুরি করা চারটিখানি কথা নয়। সানায়া চোখ ছোট করে বলে, খোঁচা দিচ্ছেন? মোটেও না। তা আজ আপনার বদমাশ লোকগুলো কোথায়? সানায়া হেসে বলে, চিন্তা করবেন না, করা আদেশ আছে। ওরা মার্কেটের বাইরে আছে, ভেতরে ঢুকতে দেয়নি। ইভানও হাসে। হঠাৎ কি ভেবে বলে, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? আসলে অরণিকার জন্য একটা শাড়ি কিনতে এসেছি। একটা পছন্দ করিবেন। আসলে আমার শাড়ির ব্যাপারে কোনো আইডিয়া নেই। অবশ্যই করে দেব। তা আপনি কি শুধু শাড়ি কিনতে এসেছেন? না, ইমনের বিয়ের জন্য কিছু কেনাকাটা করব। তো বর কোথায়? নিজে পরার জন্য কিছু কিনতে এসেছি। বর আলাদাভাবে বাজার করবে। আর আপনি? ও, আমিও কিন্তু বিয়ের বাজার করতে এসেছি, আপনার মতোই। ইভান ভ্রুকুচকে বলে, কার বিয়ে? ভাইয়ার বিয়ে, আমার বেস্ট ফ্রেন্ড রাহির সাথে। আসবেন কিন্তু বিয়েতে। ইভান রহস্যময় হাসি দেয়। সানায়া ভ্রুকুচকে বলে, এভাবে মুখ বাঁকিয়ে হাসলেন কেন? ইভান হেসে বলে,
ভাবছি দুজনেরই ভাইয়ের বিয়ে, কি মিল আমাদের। সানায়া ইভানের কথায় অন্যদিকে তাকায়, আর আনমনেই হাসতে লাগে। ইভান সানায়ার হাবভাব দেখে বলে, কোথায় হারিয়ে গেলেন? না, সত্যি বলছেন, আমাদের খুব মিল। এদিকে প্রায় 2 ঘন্টা ধরে একটার পর একটা দোকানে যাচ্ছে সানায়া, আর তার পিছে পিছে যাচ্ছে ইভান। ইভানের রাগে মুখ লাল হয়ে গেছে। তার বাম হাতে 5টা ব্যাগ আর ডান হাতে 6টা। সানায়ার হাতে শুধু 2টো ব্যাগ। এতেই সে কিছুক্ষণ পরপর ব্যাগগুলো ইভানের হাতে ধরিয়ে দিয়ে কখনো চিল ঠিক করছে, কখনো ব্যাগ থেকে টাকা বের করছে। সানায়া কোনোভাবেই ইভানের পিছু ছাড়ছে না। সানার এই একটা স্বভাব, কেউ তার সাথে বন্ধুসুলভ আচরণ করলে সে মানুষটাকে ছাড়তেই চায় না, যেমনটা এই মুহূর্তে ইভানের সাথে হচ্ছে। ইভান বিরক্ত হয়ে বলে। ব্যাগগুলো বরং গাড়িতে তুলে রাখুন। সানায়া ব্যস্ত কণ্ঠে বলে, না, বদমাশ লোকগুলো আমাকে দেখলে পিছু ছাড়বে না। ওরা নিশ্চয়ই দাঁড়িয়ে আছে, দেখছেন না কিছুক্ষণ পর পর ফোন দিচ্ছে। ইভান উপায় না দেখে বলে, সত্যি বলতে কি আমার মাথা ঘোরাচ্ছে, কাল রাতে ঘুমানি তো তাই। সানায়া ব্যস্ত হয়ে সবগুলো প্যাকেট নিয়ে নেয় আর ইভানকে বলে। চলুন ডাক্তারের কাছে যাই। ইভান ব্যস্ত কণ্ঠে বলে, আরে না না, ডাক্তার দেখানোর মতো খারাপ লাগছে না। না, আপনাকে যেতেই হবে ডাক্তারের কাছে, চলুন। সানায়া হনহন করে সামনে যেতে লাগলো। ইভান মুখ ছোট করে বিড়বিড় করে বলে, কোন নাচার বান্দার পাল্লায় পড়লাম, আল্লাহ মুক্তি দাও আমাকে। সানায়া ইভানকে ডাক্তারের কাছে নিয়ে গেল। যদি ইভান আরাফের চেম্বারে এসেছে, সানায়া আরাফের নাম ফলক দেখে বলে, আরাফ তো স্কিনের ডাক্তার, আপনার তো মাথা ঘোরাচ্ছে। ওই একই কথা, অ্যালার্জির কারণে মাথা ঘোরাচ্ছিল। অ্যালার্জির কারণে মাথা ঘোরায় নাকি? ইভান চোখ ছোট করে বলে। আমার ঘোরায়। আরাফের কেবিনে ঢুকতে আরাফ ভ্রু কুচকে ইভানের দিকে তাকায়। সানায়া বলে, আপনার বন্ধুর অ্যালার্জি বেড়ে গেছে, অ্যালার্জির কারণে মাথা ঘোরাচ্ছে। আরাফ অবাক হয়ে বলে। অ্যালার্জি? কিসের অ্যালার্জি? ইভানের চোখের ইশারায় আরাফ আবারও বলে ওঠে, ও হ্যাঁ হ্যাঁ, অ্যালার্জি আছে তো, অনেক অ্যালার্জি আছে। ওর অ্যালার্জি একমাত্র ঔষধ। ইভান ইশারায় কিছু একটা বলতেই সানায়া ইভানের দিকে তাকালো আর বলল। হাত দেখিয়ে কি বলছেন ওনাকে? আরাফ বলল, কিছু বলেনি, মাথা ঘোরাচ্ছে বোঝাচ্ছিল। ওর এই মুহূর্তে বিশ্রাম করা উচিত। ইভান বলে ওঠে। হ্যাঁ, আমার খুব খারাপ লাগছে। সানায়া বলল। আরাফ, আপনি ওষুধ লিখে দিন। ইভান ভ্রু কুচকে বলে। ওষুধ তো বাসায় আছে, ওগুলোই খেয়ে নিব। সানায়া মাথা নেড়ে ইভানকে ধরতে যাবে, তখনই ইভান বলে। আমি ঠিক আছি, আপনি বাইরে যান। সানায়া বের হতেই ইভান বলে, এই মেয়েটা আস্ত একটা যোগ, আমার মাথার সব রক্ত খেয়ে নিয়েছে। পুরো মার্কেট শুধু বক বক করেছে, আমার হাতে বস্তা ধরিয়ে দিয়েছে। আরাফ বলল। কিসের বস্তা? বিয়ের বাজার। ইমনের? জি না, গেলাম তো সেই উপলক্ষে, কিন্তু এই মেয়ে আমাকে দিয়ে নিজের সব জামা পছন্দ করিয়েছে। পুরো মার্কেট তুলে নিয়ে এসেছে গাড়িতে। ইচ্ছে তো করছিল সবগুলো ব্যাগ দিয়ে মেয়েটাকে চেপে ধরে মেরে ফেলি। আচ্ছা, এখন পানি খা। আরাফ পানি এগিয়ে দিতে ইভান গট গট করে পানি খেয়ে বলে। আচ্ছা, আমি বাসায় যাচ্ছি, কাল থেকে সবগুলো মার্কেট তোরা করিস। আমি আর ওই মার্কেটের মুখ দেখতে চাই না। এদিকে চেম্বার থেকে বের হতে রাহির মুখোমুখি হয়ে গেল আরাফ। রাহি আরাফকে দেখে সৌজন্যমূলক হাসি দিয়ে বলে। কেমন আছেন? আরাফ বলল। জি ভালো। কোথায় যাচ্ছেন? বাসায়। ওহ আচ্ছা, সময় হবে আপনার? কেমন সময়? আমার একটু স্কিনে সমস্যা হচ্ছে। রাহি তার হাত দেখিয়ে বলে। এই দেখুন, কেমন যেন দাগ হয়ে যাচ্ছে। আরাফ ভালোভাবে দেখে বলে। এটা ফাঙ্গাল ইনফেকশন। আমি আপনাকে একটা ক্রিম লিখে দিচ্ছি, ওটা এই জায়গায় লাগালে ঠিক হয়ে যাবে। আরাফ ব্যাগ থেকে লেখার জন্য কাগজ বের করতে যাবে, তখনই রাহি বলে। পাশে একটা রেস্টুরেন্ট আছে, চাইলে ওখানে গিয়েও বসতে পারি। আরাফ কিছুক্ষণ ভেবে বলে। আচ্ছা চলুন। এদিকে রাহি আর আরাফ রেস্টুরেন্টে ঢুকতেই সাহিল গাড়ির কাজ তুলে ড্রাইভারকে বলে। বাসায় চলো।
আর সে মনে মনে ভাবছে, রাহি কি সত্যিই আমার কাজের জন্য আমাকে বিয়ে করতে চায়নি, নাকি ওর না চাওয়ার কারণ আরাব চৌধুরী? যদি এর কারণ আরাব চৌধুরী হয়, তাহলে মিস্টার চৌধুরীর কপালে দুঃখ আছে। সিগারেট হাতে নিয়ে টেবিলের উপর পা তুলে আয়েশ করে চেয়ারে বসে আছেন ভাস্কর গ্রুপের এমডি রেজাউর রহমান। বয়স 48 পেরিয়েছে। তার সামনে দাঁড়িয়ে আছে তার ঘনিষ্ঠ সহচর নিয়াজ হোসেন। নিয়াজ হোসেন বয়সে রিয়াজুর রহমানের 2 বছরের বড়, তবু তাদের মধ্যে তুইতুকারি বন্ধুত্ব। বয়সের ব্যবধান 2 বছর হলেও নিয়াজ হোসেনকে দেখলে তার বার্ধক্য প্রকাশিত হয়, কিন্তু রিয়াজুর রহমানকে দেখলে 48 পার করেছেন বলে মনেই হয় না। তার শুধু চুলগুলোই পেকেছে, যা তিনি কৃত্রিম রঙের স্পর্শে লাল করিয়ে রাখেন। বয়স হলেও দাড়ি রাখেন না, আর খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সচেতন হয়। তিনি এখনো ফিট আছেন। তিনি এমন প্রকৃতির মানুষ, যাই কিছু হয়ে যাক দিনলিপিতে একটুও পরিবর্তন ঘটান না। তার রুটিনে প্রতিদিন একটার বেশি সিগারেট থাকে না। পুরো দিন মানসিক চাপ না থাকলে তিনি রাতে তার ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থেকে সিগারেট ধরান। আর যদি দিনে কোনো চাপ তার উপরে এসে পড়ে, তাহলে রাতে আর প্রিয় মানুষটাকে দেখেন না, কারণ তার মানসিক চাপ হালকা করার জন্য ওই একটাই সিগারেট বরাদ্দ থাকে। এদিকে নিয়াজ হোসেন রিয়াজুর রহমানকে সিগারেট খেতে দেখে বলেন, ভাই, আমার কদিনই বাবা আছেন, তার শরীর ভালো না। ডাক্তার তো জানিয়েই দিয়েছে যে তার সময় কম। তুই এবার আমার ইচ্ছাটা পূরণ করে ফেল। রিয়াজুর রহমান কোনা চোখে নিয়াজের দিকে তাকিয়ে বলে, দেখ নিয়াস, এত শখ হলে তুই নিজেই আরেকটা বিয়ে করে নে। আস্তাগফিরুল্লাহ, ছেলেমেয়ের বিয়ে দিয়ে ফেলেছি, এই বয়সে দ্বিতীয় বিয়ে? তো আমাকে কেন বিয়ের কথা বলছিস? তুই তো বিয়েই করিসনি। অরূপাকে কি এবার ভুলে যাওয়া উচিত নয়? রিয়াজুর রহমান মুহূর্তেই চোখ মুখ শক্ত করে বলে, সব মানুষ ভুলে যাওয়ার জন্য মনে জায়গা পায় না, কিছু মানুষ মরেও হৃদয়ে বেঁচে থাকে। কিন্তু ভাই, তুই বিয়ে না করে যে পাপ করে যাচ্ছিস, সেটা কতটা ন্যাক্কারজনক জানিস? রিয়াজুর রহমান চুপ করে রয়। নিয়াজ হোসেন বলে, আম্মা যদি জানে তুই বিয়ে ছাড়া মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখিস, একদিনও বাঁচবি না। আল্লাহকে ভয় কর, নামাজ দোয়া পড়, বয়স তো শেষ হয়েই যাচ্ছে। রিয়াজুর রহমান চেঁচিয়ে বলে, অরূপাকে চেয়েছিলাম আমি, মেয়েটা আমার নেশা ছিল, নেশা। আমি ওর মধ্যে এত ডুবে গিয়েছিলাম যে ওকে পাওয়ার জন্য আমি সব করতে পারতাম, কিন্তু ও আমাকে সুযোগ না দিয়ে আত্মহত্যা করে জাহান্নামে চলে গেছে। আমিও তাই জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। নিয়াজ হোসেন দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নেড়ে বলে, আল্লাহ তোকে হেদায়েত করুক। নিয়াজ হোসেন এই বলে চলে গেলেন। এদিকে রিয়াজুর রহমানের টেবিলের উপর অনেকগুলো মেয়ের ছবি। মা তাকে বিয়ে দেওয়ার জন্য এই ছবিগুলো সংগ্রহ করে নিয়াজকে দিয়ে পাঠিয়েছেন, আর তা দেখে রিয়াজুর রহমানের মাথা বিগড়ে গেছে। তিনি ছবিগুলো সব একত্র করে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিয়ে, যেদিন ঠিক অপরূপার মতো কেউ আমার মনে জায়গা নিতে পারবে, সেদিনই আমি মানুষ হব। ফোনটা বেজে ওঠায় তিনি ছবিগুলো বেসিনের উপরে ফেলে পানি ছেড়ে দেন, আর ফোনটা রিসিভ করে বলে, মিস্টার রহমতুল্লাহ, আপনার সমস্যাটা কি বলুন তো? আমাকে ফোন দিয়ে আপনি এই পাড়া ওই পাড়ার খবর দিতে থাকেন। এই দায়িত্বের জন্য কি আপনাকে আলাদা করে কেউ বেতন দিচ্ছে? রহমতুল্লাহ হেসে বলেন, কি যে বলেন রিয়াজ সাহেব, আমি তো আপনার খবর নেওয়ার জন্যই ফোন দিয়েছি। আমার খবর নেওয়ার চেয়ে আপনি অন্যের খবর আমাকে বেশি দেন। আপনাকে জানাতে ভালো লাগে। তা আজ কার খবর দেবেন? আপনি বোধহয় ইদানিং নিউজ দেখছেন না? আমার এসব নিউজ দেখার সময় নেই। আমাকে নিয়ে কোনো খবর থাকলে আমার লোকেরা আমাকে জানিয়ে দেয়। তবে এই খবরটা আপনার অজানা হয়ে গেল কিভাবে জনাব? কোন খবর? মৈত্রী গ্রুপ পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে, শুনেননি? রিয়াজুর রহমান কথাটা শুনে কপালে ভাঁজ ফেলে চেয়ারে বসে, তারপর বলে, বুঝলাম না, সোজাসুজি কথা বলুন। আপনার প্রাক্তন বন্ধুদের ব্যবসায়িক গ্রুপ নিজের জায়গায় আবার ধরে নিয়েছে। অসম্ভব। সম্ভব জনাব, সম্ভব। ওদের কেউই বেঁচে নেই, তাহলে এটা? রহমতুল্লাহ রিয়াজুর রহমানকে থামিয়ে দিয়ে বলে, বেঁচে আছে বলেই তো সম্ভব হয়েছে। কে বেঁচে আছে? আপনার কাছের বন্ধুর ভাগ্নে তাহমিদ, আপনার পুরনো পার্টনার আনিস চৌধুরীর ছেলে আহনাফ,
আরও আছে। আপনি বরং এই এক সপ্তাহের খবরগুলো দেখুন, তারপর সব জানতে পারবেন। রিয়াজুর রহমান ফোন রেখে গত 4 দিনের পত্রিকা ঘাঁটতেই সব তথ্য পেয়ে গেলেন। তিনি সাথে সাথেই নিয়াজ হোসেনকে ফোন করে বলে, মৈত্রী গ্রুপের নতুন 2 এমডির সব তথ্য আমাকে পাঠা ফার্স্ট, আর বাকি যারা বেঁচে আছে তাদের সবার ডিটেলসও দিবি। এদিকে সন্ধ্যায় এলাকার গলিতে হাঁটতে বের হয়েছে ইভান। হঠাৎ সে দেখলো গলির সামনে দুটো ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে। সে কাছে যেতেই দেখলো মেয়েটা আর কেউ নয় বরং সানায়া। ইভান সানায়াকে তার এলাকায় দেখে কিছুটা অবাক হলো। সানায়া ইভানকে দেখে আনন্দিত কণ্ঠে বলে, আপনি আসবেন আমি জানতাম। ইভান সানায়ার কথায় কিছুটা অবাক হয়। সানায়া ইভানের হেলদোল না দেখে চেঁচিয়ে বলে, আরে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন কেন? মারুন ওদের। ইভান ছেলের কলার ধরে এক ধাক্কা দিয়ে পেছনে সরায়। তখনই সানায়ার বডিগার্ডগুলো এসে সানায়ার পেছনে দাঁড়ায়। ইভান ছেলে দুটোকেও মারতে যাবে, সানায়া তাকে থামিয়ে দিয়ে বলে, থাক থাক, আর মারতে হবে না, ওরা বুঝে গেছে ওরা কাকে বিরক্ত করছিল। এখন বুলো আর আমাকে বিরক্ত করার সাহস দেখাবে না। সানায়া এবার ছেলে দুটোকে উদ্দেশ্য করে বলে, এই ছেলেরা, দেখেছো আমার আশেপাশে কত লোক আছে? আমার চেহারাটা মনে রেখে দাও, পরের বার আমাকে দেখলে যাতে রাস্তা পরিষ্কার দেখি। ইভান সানায়ার কথায় ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। ছেলে দুটো দৌড়ে চলে গেল। সানায়া তার বডিগার্ডদের দিকে ফিরে বলে, কোথায় থাকো তোমরা? আজ তোমাদের বেখেয়ালির জন্য আমার কত বড় বিপদ হতে পারতো জানো? তাদের মধ্যেই একজন বলে। সানায়া ইভানকে দেখিয়ে গার্ডগুলোকে উদ্দেশ্য করে বলে, আজ ইনি না আসলে আমার অনেক বড় বিপদ হয়ে যেত। স্যালুট করো ওনাকে। তারা সানায়ার কথায় ইভানকে সেলুট করে। সানায়া এবার নরম কণ্ঠে বলে, তোমরা এবার এই জায়গায় দাঁড়িয়ে আমার অপেক্ষা করো, আমি ওনার সাথে আছি, বুঝেছো? উনি থাকতে তোমাদের প্রয়োজন নেই। কথাটা বলেই সানায় ইভানের হাত ধরে সামনে হাঁটতে লাগে। ইভান অবাক হয়ে সানায়ের দিকে তাকিয়ে রয়। কিছু দূর যাওয়ার পর ইভান নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, সব ব্যাপারটা আমার কেন যেন মনে হচ্ছে এক্সপেক্টেড মনে হলো। সানায়া দীর্ঘশ্বাস ফেলে বলে, তাছাড়া আমার উপায় ছিল না। ছেলে দুইটাকে আমি ভাড়া করে এনেছি, আমার ক্লাসমেটের এলাকার ছেলে। কিন্তু এগুলো করার কারণ কি? দেখছেনই তো, বডিগার্ডগুলো উঠতে বসতে আমার পিছু লেগেই থাকে। এখন ভেবেছি ওদের সামনে কাউকে যদি বিশ্বাসযোগ্য করে তোলা যায়, ওরা হয়তো তার সাথে আমাকে একা ছাড়বে, তাই এই নাটক করা। ইভান বুকে হাত গুজে বলে। বাহ, তাহলে এই নাটকে আমাকে ঢুকিয়েছেন কেন? সানায়া হালকা হেসে বলে, কারণ আমার আপনাকে বিশ্বাসযোগ্য মনে হয়। ইন্টারেস্টিং, কয়েকবার দেখে আপনি আমাকে বিশ্বাস করে ফেলেছেন। আচ্ছা বাদ দিন, এখন যেহেতু বিশ্বাসযোগ্য মনে হয়েছে, তাহলে একটু আগাক। কি আগাবে? আমাদের সম্পর্কটা। যেমন? সানায়া হাত এগিয়ে দিয়ে বলে। ফ্রেন্ডস। ইভান কিছুক্ষণ ভেবে বলে, আগে বলুন, এই স্পিরিটের নাটকে আমার আশাটা, এটা কি আপনার আগে থেকে লিখিত ছিল? সানায়া লাজুক হেসে বলে, না, আসলে আমি আপনাকে কয়েকদিন ফলো করেছিলাম। ওই দুইটা ছেলে আপনার বের হওয়ার সময়টা আমাকে জানিয়েছে। আপনি প্রতিদিন সন্ধ্যায় 20 মিনিট হাঁটেন, তাই না? ইভান হেসে হাত এগিয়ে দিয়ে বলে। ফ্রেন্ড? সানায়া তাড়াতাড়ি হাত মিলিয়ে একটা দীপ্তিময় হাসি দেয়। তার হাসি দেখে মনে হচ্ছে তার বহুদিনের ইচ্ছে পূরণ হয়েছে। ইভান সেই হাসির দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল। দরজা খুলতেই শাহবাজ খানকে দেখে অবাক হলো আহনাফ। সেই 15 বছর বয়সে সে শাহবাজ খানকে দেখেছিল, তবু এই লোকটাকে চিনতে তার একটুও দেরি হলো না। শাহবাজ খানও আহনাফকে চিনতে পেরেছেন, তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে বলেন, আহনাফ অনেক বড় হয়ে গেছে দেখছি। কথাটা বলেই আহনাফের অনুমতি ছাড়াই ঘরে ঢুকে পড়েন। আহনাফ নিজেকে রাগ নিয়ন্ত্রণ করে বলে, আপনি এখানে কেন এসেছেন? শাহবাজ খান আহনাফের শীতল কণ্ঠ শুনে তার দিকে তাকিয়ে বলে। খুব অভদ্র হয়ে গেছো মনে হচ্ছে। আহনাফ কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকায়। শাহবাজ খান বলেন, বড়দের দেখলে সালাম দিতে হয়, সেটা হয়তো জানো না। জানবেও বা কিভাবে? শেখার বয়সে তো সব শিক্ষক হারিয়েছো।
আহনাফ খ্যাপা কণ্ঠে বলেন। আপনি এখানে কেন এসেছেন? অরুণিকাকে নিতে এসেছি। ওকে নিতে আসার তো আপনার কোনো অধিকার নেই। আমি ওর মামা।